প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। হিস্ট্রি অফ বেঙ্গল from earliest period to 1204 কোর্স থেকে আজকে তোমাদের সামনে উপস্থাপন করব সেন রাজবংশের ইতিহাস। আমি আহমেদ শরীফ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। একাদশ শতাব্দী দ্বিতীয় অর্ধে বাংলাদেশে একটা নতুন রাজবংশের উদ্ভব হয়। উত্তর বাংলায় সামন্ত চক্রের বিদ্রোহের সময় পাল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন ধীরে ধীরে নিজের ক্ষমতার উন্নতি সাধন করেন। পাল সাম্রাজ্যের মদন পালের রাজত্বকালে তারা সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। পশ্চিম ও উত্তর বাংলা থেকে পাল শাসন এবং দক্ষিণ পূর্ব বাংলা থেকে বর্ম শাসনের অবসান ঘটিয়ে প্রায় সমগ্র বাংলাদেশ ব্যাপী ক্ষমতার প্রতিষ্ঠা করেন সেনরা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একক স্বাধীন রাজত্বের প্রতিষ্ঠা হয়। সেদিক থেকে এই রাজত্বকালের গুরুত্ব খুবই অপরিসীম। আমরা কোন উৎসগুলো থেকে সেনদের সম্পর্কে জানতে পারি? সেনদের সম্পর্কে জানার জন্য আমরা বিজয় সেনের দেওপাড়া লিপি, নৈহাটি তাম্রশাসন, বিজয় সেনের ব্যারাকপুর তাম্র শাসন, এছাড়া তাদের সময় রচিত অনেকগুলো গ্রন্থ আছে। এই গ্রন্থগুলো থেকে সেনদের সম্পর্কে আমরা জানতে পারবো। প্রথমেই আমরা আলোচনায় আসবো সেনদের আদি বাসস্থান ও ধর্ম। সেনদের পূর্বপুরুষরা দাক্ষিণাত্যের অন্তর্গত কর্ণাটক দেশের অধিবাসী ছিলেন। আমরা যদি এই জায়গার অবস্থানটা আজকে আইডেন্টিফাই করতে যাই, তাহলে মহারাষ্ট্র ও হায়দ্রাবাদ যে অঞ্চলটি আছে তার দক্ষিণ ও মহীশূর রাজ্যের উত্তর পশ্চিম ভাগে প্রাচীন কর্ণাটক দেশের অন্তর্ভুক্ত। সেন লিপি থেকে জানা যায় তারা চন্দ্রবংশীয় ও ব্রহ্মক্ষত্রিয় ছিলেন। ব্রহ্মক্ষত্রিয় সেন পরিবারের পূর্বপুরুষগণ ব্রাহ্মণ ছিলেন। পরে সেই ধর্ম ত্যাগ করে তারা ক্ষত্রিয় হিসেবে জীবন ও জীবনের তাগিদায় তারা ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করেন, বৃত্তি গ্রহণ করেন। এই বৃত্তি পরবর্তীতে বৃত্তি পরিবর্তনের যে দৃষ্টান্ত প্রাচীন ভারতে অনেক দেখা যায়। অর্থাৎ সেনরা প্রথমত ব্রাহ্মণ, হিন্দু ধর্মের যে সব থেকে উপরের বর্ণ ব্রাহ্মণ্যবাদ, সেই ব্রাহ্মণ্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। পরবর্তীতে তারা তাদের বৃত্তি মানে জীবন ও জীবিকার তাগিদে তারা তাদের অবস্থান ত্যাগ করে ক্ষত্রিয় বৃত্তি গ্রহণ করেন। এখন সেনদের বাংলায় আগমন কখন কিভাবে হলো সেটা নিয়ে আলাপ করব আমরা। কর্ণাটক দেশের ব্রহ্মক্ষত্রিয় সেন বংশ কোন সময় কিভাবে বাংলাদেশে আগমন করলেন সে সম্পর্কে সেন লিপিতে তেমন কিছু জানা যায় না। তাহলে এই প্রশ্নটা আমাদের সামনে থেকেই যায় যে সেনরা আসলে কোন সময় বাংলায় আসলো। এর উত্তর পাওয়া যায় বিজয় সেনের দেওপাড়ার লিপিতে। সেখানে বলা হয়েছে যে সামন্ত সেন রামেশ্বর সেতু বন্ধন পর্যন্ত অভিযান করে দুর্বৃত্ত কর্ণাটক লক্ষ্মী লুণ্ঠনকারী শত্রুদেরকে ধ্বংস করে শেষ বয়সে গঙ্গাতটে পুণ্যাশ্রমে জীবনযাপন করছিলেন। এই উক্তি থেকে স্পষ্টভাবেই বলা যায় যে সামন্ত সেন প্রথম দিকে কর্ণাটক বীর ছিলেন, সেখানে তিনি ক্ষমতার প্রদর্শন করেছিলেন এবং শেষ জীবনে এসে গঙ্গার তীরবর্তী একটি জায়গায় তিনি ধর্মকর্ম পালন করছেন। আর একটি তাম্রশাসন, যেটা নৈহাটি তাম্রশাসন বলা হচ্ছে, এটা বল্লাল সেনের সময় প্রবর্তিত। এখান থেকে জানা যাচ্ছে যে চন্দ্র বংশজাত অনেক পুত্র রাঢ়দেশের অলঙ্কার স্বরূপ ছিলেন। তারা তাদের বংশের সামন্ত সেনারা পূর্ববর্তী কোনো এক পুরুষ
বাংলাদেশে এসেছিলেন। এই দুই উক্তির সাথে সামঞ্জস্য বিধান করতে হলে বলতে হয় যে কর্ণাটকের এক সেন বংশ বহুদিন যাবৎ রাঢ় অঞ্চলে বসবাস করছিলেন। তাদের সঙ্গে আদিবাসী কর্ণাটকদের সম্বন্ধ ছিল। এই বংশের সামন্ত সেন যৌবনে কর্ণাটকে বীরত্ব প্রদর্শন করেছেন। শেষ বয়সে এসে রাঢ়তে জীবনযাপন করতেন। তারই পূর্বপুরুষের এই বংশ বাংলাদেশের ক্ষমতার অধিকারী হন। এখন পূর্ববর্তী বর্ণনা দুটো থেকে স্পষ্ট হওয়া গেল না কিভাবে সেনরা তাদের রাজ্য প্রতিষ্ঠা করেন। আমরা এখন তাদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে একটু অ্যানালিটিক্যালি আগাতে হবে যে কিভাবে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। সুদূর কর্ণাটক থেকে বিজয় সেনের মাধ্যমে সেন বংশ বাংলায় ক্ষমতা প্রতিষ্ঠা করছিলেন আক্রমণ করে বা যুদ্ধ করে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। বরঞ্চ কর্ণাটক দেশীয় সেন বংশের কোনো এক সময় এসে তারা বাংলায় বসতি স্থাপন করেন, খুব সম্ভবত সামন্ত সেনের সময়। ধীরে ধীরে ক্ষমতা সঞ্চয় করে হয়তো তারা সামন্ত রাজা এবং পরবর্তীতে সার্বভৌম রাজত্বের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। একথা পক্ষে আমরা যদি যুক্তি দেখাই যে পাল সাম্রাজ্যের পাল রাজাদের সেনাবাহিনীতে বা প্রশাসনে অনেক জাতির লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এদের মধ্যে ছিল গোর, মালব, খস, হুন, কুলিক, কর্ণাটক, লাট, চাটভাত ইত্যাদি বিভিন্ন গোষ্ঠীর লোকজনের কথা জানা যায়। খুব সম্ভবত কর্ণাটকের এই ক্ষত্রিয় বংশীয়রা পাল সাম্রাজ্যের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং তাদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আস্তে আস্তে বৃদ্ধি করে এই অঞ্চলে সামন্ত প্রভু হিসেবে নিজেদেরকে প্রথমে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে কোনো এক সময় তারা সময় সুযোগ বুঝে এই ক্ষমতা দখল করে থাকতে পারে। আমরা যদি দ্বিতীয় কারণ অনুসন্ধান করি তাহলে সেটা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে, সেন রাজবংশের পূর্বপুরুষ কোনো এক আক্রমণকারী সৈন্য দলের সঙ্গে দাক্ষিণাত্য থেকে বাংলাদেশে এসেছিলেন। এখন এটা ইতিহাসের বিভিন্ন উৎস থেকে নির্ধারণ করা যায় যে চালুক্যরা ষষ্ঠ বিক্রমাদিত্য, যিনি 1042 ও 1076 খ্রিস্টাব্দের মধ্যে একাধিকবার উত্তর পূর্ব ভারত ও বাংলা আক্রমণ করেন। এই আক্রমণ সমূহের সঙ্গে কর্ণাটক দেশীয় লোকজন বিভিন্ন স্থানে বসতি স্থাপন করতে পারে। তাদের মধ্যেই পরবর্তী সময়ে কেউ এই অঞ্চলে ক্ষমতাধর হয়ে উঠেছেন, যে ক্ষমতাধরদের মধ্যে থেকে একজন সেন বংশের প্রতিষ্ঠা করে থাকতে পারে বলে ঐতিহাসিকরা মনে করেন। উপরোক্ত দুইটা কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তেই পৌঁছা সম্ভব, হয় সেন রাজারা পাল সেনাবাহিনীতে যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে কেউ শক্তি অর্জন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, অথবা আক্রমণকারী দলের সঙ্গে কেউ এসে এই অঞ্চলে বসতি স্থাপন করে আস্তে আস্তে নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করে এই অঞ্চলে তাদের শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। আমরা যদি সেন বংশের পুরুষদের তালিকা দেখি যারা বংশ পরম্পরায় এই অঞ্চলের রাজা হয়েছিলেন, তাহলে প্রথমেই বলতে হবে সামন্ত সেন, তারপর হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। লক্ষণ সেনের সময় মূলত এখানে সেন বংশের অবসান হয়েছে। আমাদের সময় স্বল্পতার কারণে এক ক্লাসেই এই পুরো সিলেবাসটা শেষ করতে হবে। আমরা খুব দ্রুত আগানোর চেষ্টা করব। সামন্ত সেনের পূর্বে সেন বংশের কোনো বিবরণ আমরা পাই না। সামন্ত সেনই এই বংশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব। তার কর্ণাটক দেশের যুদ্ধে জয়ের যশলাভ এবং বৃদ্ধ বয়সে রাঢ় দেশে গঙ্গা তীরে বসবাস ছাড়া আমরা তেমন কিছুই জানতে পারি না। তিনি কোন রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলে মনে হয় না, কারণ তার পুত্র বিজয় সেন, নাতি বিজয় সেনের লিপিতে
তার নামের সঙ্গে কোনো রাজত্ব সূচক উপাধি তিনি ব্যবহার করেন নাই। সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন এই অঞ্চলে সেন বংশের প্রতিষ্ঠা করে থাকতে পারেন বলে মনে করা হয়। বিজয় সেনের লিপিতে তাকে মহারাজাধিরাজ উল্লেখ করা হয়েছে। এই উপাধি থেকে মনে করা হয় হেমন্ত সেন এই বংশের প্রথম রাজা। তবে তিনি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী ছিলেন কিনা সেই বিষয়ে সন্দেহ আছে, কারণ বিজয় সেনের ব্যারাকপুর তাম্রলিপিতে তাকে রাজরক্ষা রাজরক্ষা সুদক্ষ বলে রাজরক্ষায় সুদক্ষ বলে বর্ণনা করা হয়েছে। এই বর্ণনা থেকে মনে করা হয় যে তিনি পাল সাম্রাজ্যের রাঢ় অঞ্চলের সামন্ত রাজা ছিলেন এবং অধিরাজ সাম্রাজ্যের রক্ষার্থে দক্ষ দক্ষতার যে প্রয়োজন ছিল সেগুলো তিনি প্রদর্শন করেছিলেন। প্রকৃতপক্ষে হেমন্ত সেনের পুত্র বিজয় সেনের স্ববংশীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করতে সফল হয়েছিলেন বলে ঐতিহাসিক বিভিন্ন উপাদান থেকে নিশ্চিত হওয়া যায়। অর্থাৎ হেমন্ত সেনকে প্রথম রাজা হিসেবে বিভিন্নভাবে চিহ্নিত করলেও তিনি সামন্ত সেন হিসেবে শুরু করে এই অঞ্চলে রাজ্য প্রতিষ্ঠার যে পটভূমি সেটা তৈরি করে থাকতে পারেন। এরপর সেটার উপর ভিত্তি করে বিজয় সেনও প্রথম জীবনে সামন্ত প্রভু হিসেবে ছিলেন, সেটার উপর ভিত্তি করে সেই রাজ্যকে একটি শক্তিশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আমরা যদি বিজয় সেনের শাসনকালে একখানি তাম্রশাসন ও তাম্রশাসন ও শিলালিপি পাওয়া গেছে, সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করি। তার তাম্রশাসন খানিতে যে রাজ্য অঙ্ক লেখা আছে তাতে বলা হয়েছে ৬২, অর্থাৎ ৬২ রাজ্য অঙ্ক পর্যন্ত তিনি রাজ্য শাসন করেছেন। যদি এটা তার রাজ্যের একেবারে শেষ বছর হিসেবেও ধরে নেওয়া হয়, তাহলে বলতেই হবে তিনি ৬২ বছর পর্যন্ত সেন বংশের হয়ে বাংলার এই অঞ্চল শাসন করেছেন। তিনি সেন বংশের সব থেকে বেশি সময় শাসন করেছেন। তার রাজ্য সীমা ছিল উত্তর পশ্চিম বাংলা, দক্ষিণ পূর্ব বাংলা সহ সমগ্র বাংলায় তার রাজ্য সীমা ছিল। তিনি পাল রাজা রামপালকে তার রাজ্য উদ্ধারের সময় সহযোগিতা করেছিলেন। এ সম্পর্কে বিভিন্ন শিলালিপি থেকে আমরা জানতে পারি। সমসাময়িক অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে যে সামন্ত রাজা রামপালকে বরেন্দ্র উদ্ধারে সাহায্য করেছিলেন, যে সমস্ত সামন্ত রাজা রামপালকে রাজ্য উদ্ধারে সহযোগিতা করেছিলেন তার মধ্যে বিজয়রাজ তিনি এই বিজয় সেন পরবর্তীতে পালদের দুর্বলতার কোনো এক সুযোগ নিয়ে তিনি এই রাজ্য বিস্তার করে থাকতে পারেন। রাজ্য বিস্তারের ক্ষেত্রে বিজয় সেন বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। তার মধ্যে একটি হচ্ছে বিবাহের মাধ্যমে তিনি তার রাজ্য সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। সুরবংশীয় কন্যা বিলাসী দেবীকে বিবাহের মাধ্যমে তিনি রাঢ় অঞ্চল জয় করেন। এই সম্পর্কে আর বিস্তারিত আলোচনায় আজকে আর যাব না, কারণ সময়ের স্বল্পতা রয়েছে। আমরা তার আরো যে রাজ্য সমূহ সম্পর্কে জানতে পারি, সেই রাজ্য সম্পর্কে তিনি তার শাসনকালে বিভিন্ন অঞ্চলে আক্রমণ করে সেই আক্রমণের ফলাফল কখনো তার অনুকূলে কখনো তার প্রতিকূলে গিয়েছে, এবং তিনি যে অঞ্চলগুলো জয় করেছেন তার সভাকবিগণ সেই অঞ্চলের সাথে আরো প্রশস্তি মিলিয়ে তার রাজ্যকে আরো বড় করে দেখানোর চেষ্টা করেছেন। তার রাজ্যগুলোর মধ্যে ছিল নান্য, বীর, রাঘব, বর্ধন। এই এই 4টি রাজ্যে তিনি আক্রমণ করে এই অঞ্চলগুলোর উপর তার প্রভাব প্রতিপত্তি বিজয় নিশ্চিত করতে পেরেছিলেন বলে অনেকেই ধারণা করে থাকেন। তবে এই ধারণার পক্ষে খুব বেশি শক্তিশালী প্রমাণ আমরা পাই না। এছাড়াও কামরূপ, কলিঙ্গ, গৌড়ের বিজয় করে সেনসার অধিকার করেন বলে তার প্রশস্তিকাররা সেটা বারবার উল্লেখ করেছেন, কিন্তু এটা কতটুকু সত্যতা আছে সে সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না।
বিজয় সেনের সাফল্যর যে আলোচনা দেখা যাচ্ছে, যে তিনি আহ, পালদেরকে সহযোগিতা করছেন, তারপর রাঢ় অধিকার করছেন, নান্য বীর রাঘব বর্ধন অঞ্চলে যুদ্ধ অভিযান পরিচালনা করে তিনি জয়লাভ করছেন। এছাড়া কামরূপ, কলিঙ্গ, গৌড়, উম, গৌড়ে বিজয় অভিযান পরিচালনা করেন। এই যে এত সব রাজ্যের কথা জানা যাচ্ছে, এটার সত্যতা আমরা অন্য কোনো সোর্স থেকে পাই না। বহু যুদ্ধে জয়লাভ করে বিজয় কিন্তু বহু যুদ্ধে জয়লাভ করে বিজয় সেন যে সমগ্র বাংলাকে একটা অখণ্ড রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, এ বিষয়ে ঐতিহাসিকদের কোনো সন্দেহ নাই। পাল রাজাগণ মগধে আশ্রয় নিয়ে পরবর্তীতে আহ, যে মুসলিম আক্রমণে বিলুপ্ত হয়ে যায়, তার আগ পর্যন্ত আহ, এখানে সেনরা বেশ প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে, পালদেরকে কখনো সহযোগিতা করে তাদের রাজ্য উদ্ধারে আহ, ইয়ে করেছে, সহযোগিতা করেছে, কিন্তু পরবর্তী এক সময় পাল সাম্রাজ্য তাদের অধীনে তারা নিয়ে আসতে সক্ষম হন। আমরা এরপর আলোচনা করব বল্লাল সেন সম্পর্কে। বল্লাল সেন বিজয় সেনের পুত্র। তার সম্পর্কে আমরা যে সূত্রগুলো থেকে জানতে পারি সেটা হচ্ছে নৈহাটি তম্র শাসন, ভাগলপুর তম্র শাসন, সনখানে প্রাপ্ত মূর্তিলিপি, দানসাগর ও অদ্ভুত সাগর ও বল্লাল চরিত নামক তিনটি গ্রন্থ থেকে। এই গ্রন্থগুলো থেকে তার সময়কাল, তার রাজ্য শাসনকাল সবকিছু জানা যায়। তিনি মূলত 1161 থেকে 1178 সাল পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি পিতার প্রতিষ্ঠা করা যে রাজ্য, সেই রাজ্যর সম্প্রসারণ বিস্তারে আরো ভূমিকা পালন করেছিলেন। তিনি তার বিভিন্ন সোর্স থেকে জানা যায় যে তিনি মগধ অঞ্চল জয় করেছেন। উত্তর পূর্ব বাংলা থেকে বিতাড়িত মদন পাল মগধে আশ্রয় নিয়েছিলেন এবং 1161 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার রাজত্বের শেষ বর্ষ পর্যন্ত মগধ তার অধিকারে ছিল। অবশ্য গহরবাল শক্তি পশ্চিম দিক থেকে মগধের উপর চাপ সৃষ্টি করছিল। মদন পালের পরে গোবিন্দ পাল মগধের রাজা হন। খুব সম্ভবত তাকে পরাজিত করে বল্লাল সেন এই অঞ্চল অধিকার করেন। গোবিন্দ পালের গৌড়ের ওপর কোনো অধিকার না থাকলেও তিনি গৌড়েশ্বর উপাধি ধারণ করেন। সুতরাং অদ্ভুত সাগরে গৌড় রাজ্যের সঙ্গে বল্লাল সেনের যে যুদ্ধের কথা জানা যায়, তা নিঃসন্দেহে গোবিন্দ পালের মগধের পূর্ব অঞ্চল অধিকার যুদ্ধে বলে ঐতিহাসিকরা মনে করেন। এছাড়া তিনি মিথিলা অঞ্চলও জয় করেন। মিথিলার রাজা নান্না দেবের বিরুদ্ধে বিজয় অভিযান পরিচালনা করেছিলেন, এই বিষয়ে আমরা জানতে পারি। সুতরাং এটা এটা তার রাজ্যকালের সময় কিনা এটা নিয়ে ঐতিহাসিকরা সংশয় প্রকাশ করেছেন। তার পিতার অভিযানকালে বল্লাল সেন মিথিলায় যুদ্ধে অংশ নিয়েছিলেন, সেটাই পরবর্তীতে তার তাম্র শাসনগুলো থেকে জানা যায়। এরপরে আমরা একটা প্রথার কথা জানতে পারি, সেটা হচ্ছে কৌলিন্য প্রথা। বঙ্গীয় কুরজি গ্রন্থে কৌলিন্য প্রথার উদ্ভবের সঙ্গে বল্লাল সেনের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত আছে। বল্লাল সেনকে প্রচলিত কুলীন প্রথার প্রবর্তক বলে মনে করা হয়। তবে ইদানিং গবেষণা থেকে এ কথা প্রমাণিত যে কুলীন প্রথার সঙ্গে বল্লাল সেনের কোনো সম্পর্ক বা ভিত্তি নেই। কুলীন প্রথা সম্বন্ধে সমগ্র জ্ঞান লাভ করা যায় অগণিত কুলজি গ্রন্থ, কুলজি শাস্ত্র থেকে। এগুলো প্রায় 5 থেকে 6 শতাব্দী পরে রচিত হয়েছে। অষ্টাদশ বা ঊনবিংশ শতাব্দীতে বাংলাদেশে কুলীন প্রথার প্রচলন দেখা যায়। এই প্রথাগুলোর উদ্যোক্তা ব্রাহ্মণ সম্প্রদায়ে নিজেদের দাবি জোরদার করার জন্য, একটা ঐতিহাসিক ভিত্তি দেওয়ার জন্য
এটাতে বিগত হিন্দু শাসনকালে অর্থাৎ সেন প্রথার উদ্ভব হয়েছিল, এই ধরনের একটা মতবাদ প্রচলন করেন। অর্থাৎ কুলীন প্রথা সম্পর্কে আমরা জানি, এই কুলীন প্রথায় কিছু নিয়ম কানুন ছিল। আহ, সেই নিয়ম কানুন গুলো সমাজের বিপক্ষে চলে যাচ্ছিল, এবং এটাকে একটা ঐতিহাসিক ভিত্তি দেওয়ার জন্য ব্রাহ্মণ যারা ছিলেন, সেই ব্রাহ্মণরা এটার ঐতিহাসিক ভিত্তি দেওয়ার জন্য বল্লাল সেনের সাথে এটা সম্পৃক্ত করার চেষ্টা করেন, এবং তারা বোঝানোর চেষ্টা করেন এটা আজকের একটা প্রথা নয়, এটা বহু পুরাতন প্রথা। এই প্রথা চালু হয়েছিল বল্লাল সেনের সময়, অর্থাৎ এটার একটা রাজনৈতিক ভিত্তি তারা দাঁড় করানোর চেষ্টা করেন। বল্লাল সেন একজন পণ্ডিত মানুষ ছিলেন। তিনি নিজে অনেক পড়াশোনা করতেন এবং অনেক গ্রন্থ রচনা, দুইটা গ্রন্থ রচনা করেছেন, একটা হচ্ছে রাজসাগর এবং অদ্ভুত সাগর। তিনি তার রাজসভায় পণ্ডিতদেরকে আশ্রয় দিতেন এবং তাদের পড়াশোনা বা পাণ্ডিত্যের বিকাশে তিনি সবসময় তাদেরকে প্রণোদনা দিয়ে যেতেন। বল্লাল সেন তার শাসনকাল আমরা আগেই বলেছি 1160 থেকে 78, 18 বছর কাল রাজত্ব করেন এবং পিতৃরাজ্য অক্ষুণ্ণ রেখেছেন এবং অতিরিক্ত হিসেবে মগধ অঞ্চলে রাজ্য সম্প্রসারণ করেছেন। তার রাজত্বকাল মূলত তার সফলতা বিশেষ কিছু না থাকলে পরেও তার জ্ঞান গরিমা এবং জ্ঞান গরিমাকে যে সহযোগিতা করার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। লক্ষণ সেন, বল্লাল সেনের পরে তার পুত্র লক্ষণ সেন ক্ষমতায় অধিষ্ঠিত হন। তার রাজত্বকালে 8খানা তাম্রশাসন পাওয়া যায়। তার সম্পর্কে আমরা এই তাম্রশাসনগুলো সম্পর্ক থেকে খুব বেশি জানতে পারি। তার সভাকবিগণ, এছাড়া তার সভাকবিগণের কয়েকটি স্তুতিবাচক শ্লোক, তার পুত্রদ্বয়ের তাম্রশাসন, ঐতিহাসিক মিনহাজ উদ্দিনের রচিত তবকাতি নাসির গ্রন্থ সম্পর্কে আমরা এই তার শাসনকাল সম্পর্কে জানতে পারি। তিনি যে রাজ্যগুলো জয় করেছিলেন, সেই রাজ্য জয়ের মধ্যে গৌড়, কলিঙ্গ, কামরূপ, কাশী রাজ্য জয়ের কথা আমরা জানতে পারি। কিন্তু এই রাজ্য জয় সম্পর্কে যে বিষয়গুলো আমরা জানি, সে সম্পর্কে বিস্তারিত আজকে আর আলাপ করব না। এটা আমরা গ্রন্থ থেকে, বই থেকে জানিয়ে নেব। আজকে আমরা তার রাজত্বের শেষের দিকে ঐন্দ্র মহাশান্তি যজ্ঞ নামে একটি যজ্ঞ সংগঠিত হয়। এই যজ্ঞ মূলত রাজ্য বা রাষ্ট্র যখন মহা বিপদের সম্মুখীন, এইরকম সময়েই অনুষ্ঠিত হতো, রাজ্য বা দেশকে বা বিপদ থেকে রক্ষা করার জন্য। তো এটা করার কারণ কি? এটা করার কারণ ঐতিহাসিকরা বলে থাকেন যে মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ভারতের পূর্বাংশের দিকে একের পর এক রাজ্য জয় করছিলেন। এই রাজ্য জয়ের ফলে লক্ষণ সেন আতঙ্কিত হয়ে পড়ে এবং এই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য এই যজ্ঞ তিনি করে থাকেন। কিন্তু এই যজ্ঞ খুব বেশি উপকারী হয়নি, একটু পরেই তা আমরা আলাপ করব। এখন আমরা আলাপ করব হচ্ছে সমরজয় স্তম্ভ। লক্ষণ সেন তার ক্ষমতার শেষের দিকে বিভিন্ন জায়গায় সমরজয় স্তম্ভ স্থাপন করেন, সমসাময়িক মানুষদেরকে বা নিজেদের মধ্যে আস্থা ফিরে নিয়ে আসার জন্য। তিনি রাজ্যের বিভিন্ন অঞ্চলে, সীমান্ত অঞ্চলে এই সমরজয় স্তম্ভ স্থাপন করেন। এগুলো কখন করা হয়? এগুলো সেই সময়ই করা হয় যখন একটা রাষ্ট্রের একটা বিপর্যয়ের সম্মুখীন হয়। বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পরে রাজ্যের মানুষের মধ্যে আস্থা ফিরে নিয়ে আসার জন্য, নিজেদের মধ্যে আস্থা ফিরে নিয়ে আসার জন্য তারা সমর স্তম্ভ স্থাপন করেন, বিভিন্ন বড় বড় উপাধি গ্রহণ করেন। তো আমরা দেখি যে লক্ষণ সেনও গৌড়েশ্বর উপাধি ধারণ করেন।
আহ, পুরো রাজ্য বাংলা তার অধীনে ওই সময় থাকা সত্ত্বেও তিনি বারবার এই জিনিসগুলোই স্মরণ করার চেষ্টা করেন। তার পূর্বপুরুষ মহা ক্ষমতাধর ছিলেন এবং তিনিও ক্ষমতা ক্ষমতাধর রাজা। তাকে পরাজিত করা বা তাকে হারানো এত সহজ হবে না। এইভাবে তিনি তার সৈন্য সামন্ত এবং তার রাজপরিষদের সদস্যদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। লক্ষণ সেনের যে রাজ্য জয়গুলোর কথা আমরা জানি, এই রাজ্য জয়গুলো বেশিরভাগ সময়ে তিনি তার পূর্ববর্তী পিতা এবং পিতা দাদু যিনি পিতামহ তার সময় এগুলো জয় করেছিলেন। তিনি অনেক বেশি বয়সে ক্ষমতায় অধিষ্ঠিত হন। তার ক্ষমতায় অধিষ্ঠিতকালীন সময়ে যখন বহিরাক্রমণ বা মুসলমানদের দ্বারা আক্রান্তর সময় পতন ঘটে। আমরা এই পতনের বিবরণ যদি করতে যাই, যে মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় বাংলায় আক্রমণ করেন বন অঞ্চলের মধ্য দিয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে। কিন্তু আমাদের ঐতিহাসিকরা বলেন যে মাত্র 17 জন সৈনিক নিয়ে তিনি বাংলা জয় করেন। এটার সত্যতা কতটুকু আছে ঐতিহাসিকরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তিনি যে বনের মধ্য দিয়ে বাংলায় আক্রমণ করেন, কারণ লক্ষণ সেন পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে বাংলায় প্রবেশের পথগুলো বন্ধ করে রেখেছিলেন যাতে কোনো শক্তি এই দিক দিয়ে আক্রমণ করতে না পারে। এই রণকৌশলকে ভেঙে দেওয়ার জন্যই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ঝাড়খণ্ডের যে বনাঞ্চল ছিল, এই বনাঞ্চলের মধ্য দিয়ে তার সৈন্যদল নিয়ে লক্ষণ সেনকে আক্রমণ করার উদ্দেশ্যে অগ্রসর হন। এবং তিনি যখন সৈন্যদল নিয়ে ঝাড়খণ্ডের বনের মধ্যে দিয়ে আসছিলেন, তখন গাছপালার বাধার কারণে সব সৈন্য একসঙ্গে অগ্রসর হতে পারেননি। তিনি যখন নদিয়াতে পৌঁছলেন, সেখানে লক্ষণ সেনের রাজ দরবারে, তখন দেখা যায় তার সঙ্গে আর মাত্র 16 জন সৈনিক ছিলেন, অর্থাৎ তিনি সহ আর 16 জন সৈনিক আসতে সক্ষম হয়েছিল। কিন্তু বাদ বাকি সৈনিকগণ পেছনে ছিল, তারা যোগ দেওয়ার উদ্দেশ্যে আসছিল। আসার কারণ, এত 16 জন আসতে পারার কারণ হচ্ছে বনের মধ্যে দিয়ে একসঙ্গে সবাই সমান তালে আসতে পারেন নাই। অগ্রসর হওয়ার সময় এই 16 জন আগে 17 জন আগে আসতে পেরেছিলেন, বাদ বাকিগণ পেছনে আটকে গিয়েছিলেন। কিন্তু লক্ষণ সেনের দরবারে যখন তারা আক্রমণ করলেন কিংবা রাজ দরবারে ঢুকতে চাইলেন, তখন যেহেতু 17 জন সৈন্য নিয়ে মাত্র ঘোড়া সহ আসছেন, রক্ষীরা প্রথমে মনে করেছিল যে এরা ঘোড়া ব্যবসায়ী, এবং ঘোড়া ব্যবসায়ী হিসেবে তাদেরকে রাজ দরবারে বা রাজবাড়িতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। এবং রাজ পরিবারের মধ্যে যখন রাজ দরবারে তারা ঢুকলেন, তখন দুপুরবেলা, ওই সময়ে রাজা এবং রাজ পরিবারের সদস্যগণ আহার নিচ্ছিলেন। আহার নেওয়ার সময় আচমকা এই 17 জন মিলে রাজ পরিবারের উপর আক্রমণ করে। এবং পূর্ববর্তী সময়ে যেহেতু জানা ছিল যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করতে পারেন, লক্ষণ সেন ভীত হয়ে পড়েন। কারণ হচ্ছে তিনি যে প্রতিরক্ষা গৃহগুলো দাঁড় করেছিলেন, মধ্যাহ্ন ভোজনের সময় তিনি ধারণা করছিলেন যে খুব সম্ভবত সেগুলোর পতন হওয়ার ফলেই এই সৈন্যদল রাজপ্রাসাদে আক্রমণ করেছেন এবং তার রাজ্যের পতন ঘটানোর জন্য তারা এখানে আক্রমণ করেছেন। এবং বাধ্য হয়ে লক্ষণ সেন ওই সময় পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হন। এর মধ্য দিয়ে সেন বংশের পতন ঘটে। দক্ষিণ বাংলায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির আগমনের মধ্য দিয়ে মুসলমান শাসনের আবির্ভূত হয়। এইভাবেই বাংলায় একটি রাজ্য প্রতিষ্ঠা এবং একটা শাসনের অবসান হলো, এবং একটা শাসনের
নতুন আবির্ভাব হলো। আমরা যদি সামারাইজ করার চেষ্টা করি, প্রথমত সেন বংশের রাজারা পাল বংশ এবং ব্রাহ্ম বংশ থেকে দক্ষিণ পূর্ব বাংলার ব্রাহ্ম বংশের কাছ থেকে ক্ষমতা দখল করেন। দখল করে সর্ব বাংলা ব্যাপী একটি রাজ্য স্থাপন করেন। এই রাজ্য স্থাপন করার মাধ্যমে তারা তাদের শক্তিশালী সমর ব্যবস্থা গড়ে তোলেন এবং পুরো বাংলার ওপর তারা তাদের আধিপত্য বিস্তার করেন। এই আধিপত্য বিস্তারের একটা পর্যায়ে লক্ষণ সেনের সময় মুসলিম বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলাকে আক্রমণ করে এবং লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার ওপর তার আধিপত্য বিস্তার করতে সক্ষম হন। এইভাবেই সেন বংশের অবসানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা যুগের অবসান হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যেসব গ্রন্থ সুপারিশ করা হয়েছে তোমাদের পড়ার জন্য, সেগুলো যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা সেন বংশ সম্পর্কে কোন গ্রন্থগুলো থেকে জানতে পারবো। 9 নম্বরে উল্লেখিত এম এ আব্দুল রহিম, আব্দুল মোমিন চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, এ বি এম মাহমুদ সম্পাদিত বাংলাদেশের ইতিহাস গ্রন্থ থেকে এই অংশটুকু খুব ভালোভাবে জানা যাবে। তোমরা এছাড়াও যে বইগুলো পড়তে পারো, তার মধ্যে আছেন বাংলাদেশের ইতিহাসের রূপরেখা, এটা 13 নম্বর সিরিয়ালে আছে, আশফাক হোসেন। এই গ্রন্থটি তোমরা পড়তে পারো। এছাড়াও বাজারে আরো বই আছে, তোমরা সহায়ক গ্রন্থ হিসেবে সেগুলোরও সহযোগিতা নিতে পারো। বাংলাদেশের ইতিহাসের যে কোর্সটি আমরা পড়াচ্ছিলাম আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে, সেটার সমাপ্তি ঘটলো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ঘরে বসে আমাদের যে স্বল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে তোমাদের জন্য যে একটা গাইডলাইন তৈরি করা হলো, এটাকে ফলো করে তোমরা পুরো কোর্সটা শেষ করবা, নিজেদেরকে প্রস্তুত করবা পরীক্ষার জন্য। একই সাথে সাবধানে থাকবা। করোনাকালীন সময়ে আমাদের এই উদ্যোগ যাতে সফল হয়, আমাদের এই উদ্যোগ সফল করার জন্য তোমাদের ভূমিকা খুবই বেশি। তোমরা যদি এখান থেকে কোনো সহযোগিতা বা হেল্প পাও, তাহলেই আমাদের সার্থকতা। আমরা আশা করি তোমরা ভালো থাকবা, তোমাদের পড়াশোনা ভালো হবে। করোনা মুক্ত হওয়ার আগ পর্যন্ত তোমরা ঘরেই থাকবা, সাবধানে থাকবা, নিজেদেরকে সুরক্ষা করবা, দেশ ও জাতির জন্য সহযোগিতা করবা। এই শুভকামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবা সবাই।